গল্পটিকে পুরোটাই মন দিয়ে শেষ পর্যন্তই শুনবেন। আমাদের গ্রামে দুটো বিয়ের প্রথা ছিল। যদি কেউ দুটো বিয়ে করতে না চাইতো তাহলে তার প্রথম বউ উধাও হয়ে যেত। আমি এই প্রথাকে শেষ করতেই চাইছিলাম। আমি বিয়ে করে আমার বউকে শহরের সুরক্ষিত জায়গায় ছেড়ে আসলাম, আর গ্রামের লোকেদের বললাম যে আমার বউ উধাও হবে না, এই রীতি শেষ করো এবার। আর তারপরেই আমি জানতে পারলাম যে আমার বউ তো। ভীষণ ভিড় জমেছিল। আমার গ্রামের ছেলেগুলো আমার ঘর রঙিন ফুল দিয়ে সাজিয়েছিল, আর মেয়েরা ঢাক ঢোল বাজিয়ে গান গাইছিল। সব জায়গায় খুশির আবহাওয়া ছড়িয়েছিল যেন। আমি যে আমার গাড়ি থেকে নামলাম, সামনের দৃশ্য দেখে তো আমি ঘাবড়ে গেলাম। আমি এসেছি দেখে ছেলে মেয়েরা দৌড়ে আমার দিকে এগিয়ে এলো। তারা আরও জোরে জোরে ঢোল বাজানো শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আমার মা বাবাও আসলো, আর আমার দুই বোন আমার ওপর যেন বিপদ হয়ে ভেঙে পড়লো। আমি 2 বছর পর নিজের পড়াশোনা শেষ করে বাইরে থেকে ফিরেছিলাম। আমার আসার খবর শুনেই আমার মা বিয়ের তারিখ পাকা করে দিল। বাইরে যাওয়ার আগে আমি আমার পছন্দে আমার মামার মেয়ে সুমিত্রার সাথে এঙ্গেজমেন্ট পর্ব সারলাম। এ ব্যাপারে আমার পরিবার আমায় বাধা দেয়নি। সব কিছুই আমার পছন্দ অনুযায়ীই ঠিক হয়েছিল যে আমি ফেরত আসার পর বিয়ে হবে। আর এখানে এসে আমি দেখে নিয়েছিলাম যে সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে। আমি জার্নি করে আসার জন্য একটু ক্লান্ত ছিলাম, কিন্তু সবাই তো আমাকে ছাড়ছিলই না। বর কোথায় বলে আমার অবস্থা তো খারাপ করে দিচ্ছিল। মা বলল, ওকে তো একটু আরাম করতে দাও, কাল যত খুশি বিরক্ত করে নিও। মায়ের বলার পর সবাই চলে গেল, আর আমিও একটু শান্তি করে যেই বসেছি, ঠিক তখনই বাবা একটু চিন্তা মুখ নিয়ে ঘরের মধ্যে আসলো। তাকে এভাবে চিন্তায় দেখে আমি তো চমকে গেলাম। কিছুক্ষণ আগেও তো সে ভীষণ খুশি ছিল। কি হয়েছে বাবা, সব ঠিক আছে তো? আমি ভালোবেসে জিজ্ঞেস করলাম, কিন্তু বাবা কথাটা এড়িয়ে গেল। কিছু না, একটু ক্লান্ত আছি, তুমি আরাম করো, সকালবেলা কথা বলবো। আমি তাকে যেতে দেখলাম, কিন্তু আমার হৃদয়টা কেঁপে উঠল। কোনো তো ব্যাপার আছেই যে বাবার মুখের মধ্যে চিন্তার ছাপ দেখা গেল। কিন্তু বিছানায় শুতেই আমার চোখ বন্ধ হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই আমি গভীরভাবে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আমার চোখ একটা আওয়াজের জন্য খুলে গেল। আমি বাইরে এসে দেখলাম মা কান্নাকাটি করছে, আর বাবা নিজের মাথা ধরে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা? আমি তাড়াতাড়ি তার কাছে একটা চৌকি নিয়ে এসে বসে পড়লাম। আমি ভীষণ চিন্তায় ছিলাম যে কী এমন হয়ে গেল। 2 দিন পরেই আমার বিয়ে, আর বিয়ের ঘরে এরকম কান্নাকাটির পরিস্থিতি কেন? বাবা আমার কাঁধে হাত রেখে বলল, কিছু না, তুমি চিন্তা করো না। আর ঠিক তখনই মা কাঁদতে কাঁদতে বলে দিল, কেন চিন্তা করব না? সেটা তো বলো। যে সর্দার খবর পাঠিয়েছে। মা চোখের জল মুছতে মুছতে বলল। এবার আমি বুঝলাম যে না জানি সর্দার কী এমন আদেশ দিয়েছে যে আমার মা বাবা এত চিন্তায় রয়েছে। বাবা আমাকে ঘরে ভিতরে যেতে বলল, নিজেও মাকে চুপ করতে বলল। বাবা আমাকে যা বলল সেটা শুনে আমার তো হুঁশ উড়ে গেল। কেননা তার বলার কথা হলো সর্দারের নাকি হুকুম যে তুমি একদিনেই 2টো বিয়ে করবে, না হলে তোমার বউ উধাও হয়ে যাবে। এই কথাটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। এটা কোথাকার নিয়ম? আমি পরিষ্কারভাবে বলে দিলাম যে আমি এই কথা মানব না। আর যখন আমি নিজের পছন্দে বিয়ে করছি, তাহলে দ্বিতীয় বিয়ে করে অন্য মেয়ের জীবন কেন নষ্ট করব? আর মেয়েদের সম্বন্ধ কি বাজারে বিক্রি হয়, নাকি যে 2টো টাকা দিয়ে একদিনে 2টো বউ পাওয়া যায়? আমাকে এতটা রেগে যেতে দেখে বাবা মাকে চুপ করতে বলল, কিন্তু আমি সেখান থেকে উঠে চলে গেলাম। নাও, এ আবার কি নিয়ম চলেছে গ্রামে? এরকম ব্যাপার আজ পর্যন্ত না দেখেছি আর না শুনেছি। আমি ভাবতে ভাবতে গ্রামের ক্ষেতের দিকে বেরিয়ে গেলাম, যাতে একটু খোলা হাওয়ার মধ্যে নিজেকে ঠিক করতে পারি। কিন্তু ওখানেও এই ব্যাপারটা আমার পিছু করতে লাগলো। বিকেলবেলায় বাবা আবার সেই একই কথা বলল। তখন আমি তাকে পরিষ্কার করে বারণ করে দিলাম যে এরকম কথা যেন সে চিন্তাও না করে। আমি নতুন যুগের ছেলে, আর এই সমস্ত কথাকে আমি মানি না। কিন্তু
বাবু, এটা আমাদের সম্মানের প্রশ্ন। যদি তুমি দ্বিতীয় বিয়ে না করো তো তোমার বউ উধাও হয়ে যাবে, তখন আমরা লোককে কী মুখ দেখাবো? বাবা সর্দারের কথা শুনেছিল। আমি তাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে আমি বিয়ে হতেই সুমিত্রাকে দূরে নিয়ে যাব, যেখানে সে সুরক্ষিত থাকবে। তাহলে তো তোমার কোনো সমস্যা হবে না। আমার কথা শুনে বাবা শান্ত হয়ে গেল। রাতের বেলা মা বলল, 15 বছর আগে এই রীতি গ্রামে শুরু হয়েছিল। যে লোক দুটো বিয়ে করবে না তার বউ উধাও হয়ে যাবে। দু একজনের সাথে এই ঘটনাও ঘটেছে। তখন থেকে প্রত্যেকেই দুটো বিয়ে করে, না হলে একটা বউ পাওয়া যায় না, কেননা তারা উধাও হয়ে যায়। আর প্রত্যেকটা মেয়ের মা বাবা বাধ্য হয় এই ঘটনাকে গিলতে। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে মা বাবা আমার থেকে সত্যিটা লুকোচ্ছে, কিন্তু আমি তাদের এটা অনুভব করতে দিইনি। আর বলে দিলাম যে এই ব্যাপারে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি এই ঘটনার একদম গোড়ায় পৌঁছাতে চাই যে এরকম ধরনের অদ্ভুত ঘটনা কবে থেকে শুরু হয়েছে। কেননা আমি পড়াশোনার কারণে সব সময় গ্রাম থেকে দূরেই ছিলাম। বাবা কলেজের সময় আমাকে শহরে পাঠিয়ে দিয়েছিল, যেখানে আমি হোস্টেলে থাকতাম। আমার বাবার অনেক জমি জায়গা আছে, আর আমাদের নিজেদের আমের বাগানও আছে। আমরা গ্রামের সর্দার তো নয়, কিন্তু তার থেকে কোনো অংশে কমও না। আর গ্রামের মধ্যে আরও এরকম লোক ছিল যারা কিনা খুব বড় লোক, কিন্তু আমাদের গ্রামে সর্দারের নিজস্ব একটা ইজ্জত থাকে, কেননা তারাই গ্রামের মধ্যে হয়ে আসা যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে। তারা সমস্ত ভালো মন্দের সময় গ্রামের লোকেদের সঙ্গ দেয়। তো আমরাও তাদের সমস্ত কথা মানি, কিন্তু এই কথাটা মানতে আমি একেবারেই রাজি নয়। বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছিল, আর সেই দিনটাও চলে আসলো যেদিন আমি অপেক্ষা করছিলাম। সুমিত্রা আমার সেই সময় পছন্দ, যখন আমি কলেজে পড়তাম। সে কখনো কখনো আমার কাছে পড়াশোনা করতে আসতো। আমি যখনই গ্রামে আসতাম ছুটিতে, তখনই সে আমাকে বলতো যে আমার মতো সেও নিজের পড়াশোনা পুরো করতে চায়। আর তার বাবা মাকে মাধ্যমিকের পর পড়াশোনা করা বন্ধ করিয়ে দিয়েছে, কেননা সে নিজের মেয়েকে শহরে পাঠাতে চায় না। সেই সময় সুমিত্রার সাথে আমার ভালোবাসা হয়, আর এই ভালোবাসা ওর প্রতি দিনের পর দিন বাড়তেই থাকে। আর এখন তো সেই সময় যখন আমি আমার ভালোবাসাকে পেতে চলেছি, কিন্তু আমার খুশিতে বিষ মেশানোর চেষ্টা করা হয়েছিল, যার জন্য আমি ভীষণ চিন্তায় ছিলাম। আমার বিয়ের সময় ছিল, আমি লক্ষ্য করলাম কিছু সন্দেহজনক লোক বরযাত্রীর মধ্যে মিশেছিল। বোধহয় তারা সর্দারের দিক থেকে পাহারা ছিল। আমি দ্বিতীয় বিয়েতে মানা করেছিলাম, তো তাদের একটা ভয়ও ছিল যে আমার বউও উধাও না হয়ে যায়। কিন্তু আমি একটা প্ল্যান করেছিলাম। বিয়ে হতেই যখন বউকে আমার সাথে গাড়িতে বসানো হলো, তখন আমি বাহানা করে গাড়ি দাঁড় করালাম, আর লুকিয়ে সুমিত্রাকে নিয়ে অন্য গাড়িতে বসে গেলাম। আমার কাছের বন্ধুরা ওই গাড়িটা আমার জন্য দাঁড় করিয়েছিল। আমার বন্ধু সন্দীপ আর রোহিত আমাদের জন্য অপেক্ষা করছিল। যেই আমরা গাড়িতে বসলাম, সন্দীপ জোরে গাড়ি চালালো, আর এবার আমরা শহরের দিকে যেতে লাগলাম। সুমিত্রাকে আমি আগেই সব কিছু বলে দিয়েছিলাম। সে যথেষ্ট চিন্তিত ছিল, কিন্তু আমি তার হাত ধরলাম যাতে সে ধৈর্য বানিয়ে রাখে। অনেকটা দূরে যাবার পর আমরা পিছনে দেখলাম যে কেউ আমাদের গাড়ির পিছু নিচ্ছে কিনা। আমরা সারা রাত গাড়ি চালালাম। সকালবেলা আমরা শহর থেকে অনেক দূরে পৌঁছে গিয়েছি। এটা একটা অদ্ভুত বিয়ে ছিল, যেখানে বর নিজের বউকে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু এসব করা আমার জরুরি ছিল। যদি আমি এমন না করতাম, তাহলে এই পরম্পরাটা আমাদের গ্রামে চলতেই থাকতো। আমি এটাকে শেষ করতে চাইছিলাম। আমি সুমিত্রাকে একটা সুরক্ষিত জায়গায় ছেড়ে দিয়ে দ্বিতীয় দিন গ্রামে চলে এলাম। আমি প্রমাণ করতে চাইছিলাম যে এই সমস্ত মনের ভুল ছাড়া আর কিছুই না। এই প্রথাকে এখানেই শেষ করে মাটির তলায় চাপা দিয়ে দেওয়া উচিত। কিন্তু এটা বোধহয় আমারই ভুল ছিল। আমি ভাবতেও পারিনি যে আমার সাথে কি হতে চলেছে। দ্বিতীয় দিন আমি সুমিত্রাকে ওখানে ছেড়ে গ্রামে চলে এসেছিলাম। সেখানে বাবা মা আমার জন্য অপেক্ষা করছিল। একভাবে লম্বা যাত্রা করার জন্য আমি যথেষ্ট ক্লান্ত ছিলাম, কিন্তু এবার আমি খুশিও ছিলাম যে সুমিত্রা সুরক্ষিত আছে। পরিবারের সবাইকে সাথে বসিয়ে বোঝালাম, এবার তো তোমাদের বিশ্বাস হয়ে গেছে এই সমস্ত কথা মিথ্যা। এই সমস্ত কথা যারা ছড়িয়েছে সমস্ত কিছুই মিথ্যা। আজকের পর কেউ এসব বিশ্বাস করবে না। সবেমাত্র আমি এ সমস্ত কথাই বলছিলাম যে গ্রামের মানুষ আমার সাথে দেখা করতে আসলো,
আসলে তাদের উদ্দেশ্য ছিল এটা জানা যে এখনও পর্যন্ত আমার বউ আমার কাছে আছে নাকি সে উধাও হয়ে গেছে। এবার আমি এই কথাটাকে শেষ করতে চাই। সেখানে বসে থাকা একজন লোক জিজ্ঞাসা করলো, আমরা কি করে বিশ্বাস করে নেব যে সে সুরক্ষিত আছে? তাদের কথায় আমি ফোন বের করলাম আর সুমিত্রাকে ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। আমার সামনে দাঁড়িয়ে থাকা সমস্ত লোকেরা আমার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে রইল। আমি বারবার তাকে ফোন করতে লাগলাম, কিন্তু কোনো জবাবই পেলাম না। এবার তো আমি চিন্তা করতে লাগলাম। আমার তো কপাল দিয়ে ঘাম ঝরছিল, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। হে আল্লাহ, এ সমস্ত কি হচ্ছে? না জানি আমার কেন মনে হচ্ছে যে সুমিত্রা বিপদের মধ্যে আছে, যখন কিনা সেখানে বসে থাকা লোকেরা চেঁচানো শুরু করে দিয়েছিল। কিন্তু তুমি মানোনি। আমি তাদের এরকম কথা শুনে ঘাবড়ে গেলাম। আমি তাড়াতাড়ি উঠে বাইরে এলাম। এবার আমি সন্দীপকে ফোন করলাম। সে বলল যে রাতের বেলা হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে যায় আর সে তার বাড়ি ফেরত চলে আসে, অথচ আমি সুমিত্রাকে দেখাশোনার জন্য দুটো লোককে রেখেছিলাম। সন্দীপ, তুমি তাকে একা ছেড়ে উচিত কাজ করনি। আমি তাড়াতাড়ি তার ফোন কাটলাম আর নিজের গাড়ি বের করে সেখান থেকে বেরিয়ে গেলাম। না জানি সুমিত্রা কী অবস্থায় আছে। আমার মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত খেয়াল আসছিল। আমি যেই শহরে পৌঁছালাম তখন সন্দীপ বলল যে সুমিত্রার সাথে সাথে দুজন লোকও গায়েব হয়ে গেছে। খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার। কিন্তু যাওয়ার আগে আমি সমস্ত বন্দোবস্ত করে রেখেছিলাম যে সুমিত্রাকে যদি সেখান থেকে উধাও করে যাতে আমি বুঝতে পারি সে কোথায়। কিন্তু এই কথাটা আমি সবার থেকে লুকিয়েছিলাম, নিজের বন্ধুদেরও বলিনি। কেননা হতে পারে যে এটা এমন একটা কথা ছিল যে কেউ যদি বলে দেয় কারোর সামনে, তো সেই সমস্ত লোকেরা যারা এই অপহরণ করে তারা সচেতন হয়ে যাবে। আমি তাড়াতাড়ি নিজের ফোন বের করলাম আর আলাদা করে একটা নম্বর ডায়াল করলাম। কিছুক্ষণ পরে আমার ফোন রিসিভ হয়ে গেল। আর এবার আমার হৃদয় খুব জোরে জোরে ওঠানামা করছিল যে কি জানি কি জবাব পাওয়া যাবে। আমার কলের জবাবে ফোনে কথা ছিল, আরে ব্যাস 2 মিনিটের মধ্যে আমি একটা মেসেজ পেলাম। সেটা ছিল লাইভ লোকেশন। আমার হার্টবিট বেড়ে গেল। আমি সন্দীপ আর রোহিতকে নিজের সাথে নিলাম আর সেখান থেকে বেরিয়ে গেলাম যেখানে ওই লোকেশন আমাদেরকে দেখাচ্ছিল। আপাতত আমি সন্দীপ আর রোহিতকে কিছুই বলিনি। অনেকটা দূর যাবার পর একটা ফাঁকা জায়গা নজরে আসলো। সেখানে দূর দূর অবধি কোনো মানুষজন থাকে না। এবার আমি সিদ্ধান্ত নিলাম আমি পুলিশের সাহায্য নেব। আমি আমার এক কাছের বন্ধুকে ফোন করলাম যে কিনা সদ্য এএসপি হয়েছিল। আমি তাকে আমার অসুবিধার কথা জানালাম আর আমার লোকেশন তাকে পাঠালাম আর বললাম এই এলাকার SHOর সাহায্য চাই। সে আমাকে আশ্বস্ত করলো, তুমি চিন্তা করো না, আমি পাঠাচ্ছি। আধ ঘন্টা প্রায় আমরা ওখানেই অপেক্ষা করতে লাগলাম। যেই পুলিশের গাড়ি আসতে দেখলাম আমরা পুলিশকে সমস্ত কথা বলে দিলাম আর আমরা বললাম যে এখানের লোকেশন আমরা পেয়েছি। তখন তারা আমাদের সাহায্য করতে রাজি হলো আর আমরা ওই দিকেই চলে গেলাম। সেখানে সিগন্যাল পেয়েছিলাম। আসলে আমি একটা প্রাইভেট গোয়েন্দাকে ঠিক করে রেখেছিলাম যে যদি কেউ সুমিত্রাকে উধাও করার চেষ্টা করে তাহলে সে যেন তার পিছু করে। আর আজ তার জন্যই এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। এই এলাকার অনেক দূর পর্যন্ত পুরনো বিল্ডিং নজরে আসলো, যেটা কিনা একটা গুদাম ছিল যেখানে গম রাখা হয়। আমরা যেই সেখানে পৌঁছালাম কিছুজন পুলিশকে দেখে সঙ্গে সঙ্গে পালাতে গেল। দৌড়ে পুলিশ তাদেরকে ধরে নিল। সেখানে দেখলাম একটা কোণায় সুমিত্রা বসেছিল আর ওর হাত পা দড়ি দিয়ে বাঁধা ছিল। আমি তাড়াতাড়ি সেই দড়িগুলো খুলে তাকে মুক্ত করলাম আর তাকে সাহস দিলাম। সে আমাকে দেখে কাঁদতে লাগলো। তার মেহেন্দি পরা হাতে চোট লেগেছিল। আমি এই সমস্ত লোকেদের সাজা দিতে চেয়েছিলাম। সেখানে মোট 4 জন লোক ছিল যাদেরকে গ্রেপ্তার করা হলো। আমরা সবাই থানায় আসলাম আর সেখানে যারা অপরাধী ছিল একটুখানি মার পড়তেই তারা সব সত্যি বলে দিল। বলো, কাদের কথায় তোমরা এরকম কাজ করছো? তারা কাঁদতে কাঁদতে যে নাম বলল তাদের মুখ থেকে শুনে আমার তো হৃদয় কেঁপে উঠল। এ মিথ্যা বলছে, আমি একদম বিশ্বাস করি না। এটা কি করে হতে পারে? কিন্তু সেই লোকগুলো নিজেদের কথাতেই আটকে রইল। তাদের কথা হলো তারা এই সমস্ত কাজ সর্দারের কথাই করে। কিন্তু এটা কিভাবে হতে পারে? সে তো আমাদের সর্দার। আমাদের বউ মেয়ের ইজ্জত খেয়াল তো সেই রাখতো, আর সেই গ্রামের মেয়েদেরকে উধাও কেন করবে?
কিন্তু কোনো তো ব্যাপার তো ছিলই, কিন্তু এমন কারণ ছিল যে সর্দার এরকম কাজ করতে বাধ্য হতো। আমাদের গ্রামে তো সর্দার অত্যাচারী নামে পরিচিত নয়। আমি এ ব্যাপারে একেবারে গোড়ায় পৌঁছাতে চাইছিলাম, আর এই প্রশ্নের উত্তর আমি নিজেই খুঁজতে চেয়েছিলাম। আমি একটা পড়ালেখা করা ছেলে, আমার এটা কর্তব্য যে আমি সর্দারকে প্রশ্ন করি, তাতে আমার যদি কোনো বিপদ আসুক। সেখান থেকে বেরোতেই আমি সুমিত্রাকে নিয়ে গ্রামে আসলাম। সবাই সুমিত্রাকে দেখে ভীষণ খুশি হলো, কিন্তু আমি এখনও চিন্তিত ছিলাম। আমি কিছুক্ষণ আরাম করার পর সর্দারের বাড়ির দিকে গেলাম, যেখানে সর্দার নিজের গ্রামের মানুষদের সমস্যা শোনে। আমি তাকে নমস্কার করলাম আর বললাম, সর্দার, আমারও একটা জরুরি মামলা আছে। যদি আপনি আজ্ঞা দেন তবে সবার সামনে বলতে পারি, নাকি আলাদা করে শুনতে চাইছেন? সর্দার আমার কথায় মাথা নাড়ালো। আমি জানতে পারলাম যে তোমার বউ উধাও হয়ে গেছে, আর আজ যদি তুমি আমার কথা শুনে নিতে তাহলে এরকম হতো না। সে ইচ্ছাকৃতভাবে এই কথা বলল। সমস্ত লোকের সামনে সে বোঝালো আমি তার কথা না শুনে ভুল করেছি। না সর্দার, ব্যাপারটা সেরকম না। আসলে ব্যাপারটা এরকম যে আমি আমার বউকে ছাড়িয়ে নিয়ে এসেছি, আর যারা ধরা পড়েছে তারা নামও বলে দিয়েছে যে তারা কার কথা এরকম করেছে। আমার কথা শুনে সর্দারের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, তার মাথা থেকে ঘাম ঝরতে লাগলো। তিনি সেই মুহূর্তে আমাকে বললেন, আমার সাথে তাড়াতাড়ি ভেতরে চলো। সেখান থেকে আমরা ভেতরের দিকে যেতে লাগলাম। আমি এবার কোনো ব্যাপারেই ভয় পাইনি, কেননা আমি আল্লাহের উপর বিশ্বাস করি। ভেতরে যেতেই সর্দার আমার উপর রেগে গেল আর বলল, এটা কি ধরনের অসভ্যতা? তুমি কি প্রমাণ করতে চাও? আমি আপনাকে তো এখনো পর্যন্ত কিছুই বললাম না, আর আপনি বিনা কারণে আমার উপর চিৎকার করছেন। তখন সে নিজেকে একটু শান্ত করলো। আমি কিন্তু জিজ্ঞেস করতে চাই যে আপনি এরকম কেন করলেন? আমরা তো আপনাকে নিজের গ্রামের রক্ষক ভাবি, আর আপনি আমাদেরও ইজ্জতের ডাকাতি করার চেষ্টা করেন। আমার বিয়ের রাতে যখন আমি আপনার লোকেদের আমার আশেপাশে দেখেছিলাম, তখন আমি অনুভব করেছিলাম যে আমার সর্দার আমার ইজ্জত সামলানোর জন্য তাদের পাঠিয়েছে। কিন্তু আমি ভুল ছিলাম। আপনি তো আমার বউকে উধাও করা দেওয়ার জন্য তাদেরকে পাঠিয়েছিলেন। কিন্তু কেন? আমি রেগে গেলাম। সর্দার, আমি যদি চাইতাম সবার সামনে আপনার রহস্য খুলে আপনাকে বেইজ্জত করতে পারতাম। পুরো গ্রামের মধ্যে আপনি মুখ দেখানোর যোগ্যও থাকতেন না। আশেপাশে এলাকার সর্দাররাও সবাই আপনাকে থুথু করত। কিন্তু আমি আপনার সত্যিটা জানতে চাই যে এরকমটা আপনি কেন করেন। আমার কথায় সর্দারের মাথা ঝুঁকে গেল। সে নিজের চৌকি ধরে বসে পড়ল। তুমি ঠিকই বলেছ, আমি তোমার অপরাধী, কিন্তু আমি এসব নিজের ইজ্জত বাঁচানোর জন্য করেছি। আজ থেকে 15 বছর আগে আমি ধুমধাম করে নিজের পছন্দে বিয়ে করেছিলাম। আমার বিয়ের দিনে কোথা থেকে একটি ফকির আসলো, যে অদ্ভুত চেহারার ছিল। সে সবার সামনে আমাকে বলল, দুটো বিয়ে করো, না হলে প্রথম বউ উধাও হয়ে যাবে। এটা বলে সে জোরে জোরে হাসতে লাগলো। সবাই তার কথাকে মজা ভেবেছিল। আমি শহরের একটি মেয়েকে বিয়ে করেছিলাম, যে কিনা গরিব ঘর থেকে এসেছিল। বাবা জোর করে বলেছিলেন শহরের মেয়েরা ভালো হয় না, তারা এখানে থাকতে পারবে না। কিন্তু আমি নিজের ভালোবাসায় বিশ্বাস করতাম। আমিও তোমার মতো যুবক ছিলাম, নিজের স্ত্রীকে সম্মান দিতে চেয়েছিলাম। কিন্তু বিয়ের রাতে সে ঘর থেকে সমস্ত জিনিসপত্র, টাকা পয়সা আর প্রচুর পরিমাণে সোনা সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছিল। আমি কোথাও মুখ দেখানোর অবস্থায় ছিলাম না। আমার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কিন্তু ওই দিনই বাবা সবার সামনে বলেছিল যে সাধু বলেছিল দুটো বিয়ে করতে, আর আমি তার কথা মানিনি। এজন্য আমার বউ উধাও হয়ে গেছে। প্রথমে তো লোকেরা এই কথাটা মানিয়েনি, কিন্তু পরের মাসে যখন একটা মেয়ের বিয়ে হলো, তাকে আমি দুটো বিয়ে করতে বললাম, কিন্তু সে না করে দিয়েছিল। বাধ্য হয়ে নিজের সম্মান বাঁচানোর জন্য আমার তার বউকে কিডন্যাপ করতে হয়েছিল। আর এভাবেই এই ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে গিয়েছিল যে আমার বউ পালায়নি। সেই ফকিরের অশুভ অভিশাপের জন্যই হয়েছে। সে গায়েব হয়েছিল। তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি এই কথাটার মান রেখেছি। আজও আমার সেই রাতটার কথা মনে আছে। সর্দারের কথায় চোখে জল চলে এলো। সে আরও বলল, কিন্তু আমায় বিশ্বাস করো, আমি কারোকে ক্ষতি করতে চাইনি। সেই সমস্ত মেয়েগুলোকে কিছুদিন পরেই আমি ছেড়ে দিতাম।
আর তাদের ভালো জায়গায় বিয়ে করিয়ে দিতাম। ব্যাস, তোমার বউয়ের আগে মাত্র 2জন বউকে কিডন্যাপ করেছিলাম। না হলে তো সবাই এই কথাটা বছর বছর ধরে মেনে আসছে, আর 2টো বিয়েও করছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম আর আঘাত পেয়েছিলাম। নিজের মিথ্যেটা লুকোনোর জন্য কেউ এতটা নিচে নামতে পারে? আপনি যেটা করছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। সর্দার হয়, আপনি সবার সামনে সর্দারি ইস্তফা দিন, আর না হলে নিজের সত্যিটা সবাইকে বলুন। আমি চাই না যে আমাদের গ্রামের অপরাধী আমাদের উপর রাজত্ব করুক। বলেই আমি রেগে ফেরত চলে এলাম। আমি চুপচাপ ছিলাম এজন্যই যে সর্দার নিজেই নিজের ভুল স্বীকার করেছিল। আর পরের দিন আমি জানতে পারলাম যে সর্দার রাতে নিজের প্রাণ নিয়েছে। অদ্ভুত ব্যাপার ছিল, ওই লোকটা নিজের মিথ্যেকে নিজের উপর দিতে যেতে দিল না। যদি সেই কথাটা সবার সামনে বলে দিত যে তার বউ তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল, তাহলে আজ এই গ্রামের মেয়ে বউদের সম্মান বেঁচে যেত। কিন্তু এই সর্দার দুনিয়ার সাথে সাথে নিজেকেও বরবাদ করে দিল। সে যদি গ্রামের সবার সামনে ক্ষমা চাইতো, তাহলে সবাই হয়তো তাকে ক্ষমাও করে দিত। সবাই জানতে পারতো, কেননা সর্দার চিঠিতে নিজের ভুল স্বীকার করে নিয়েছিল। এবার আমরা নিশ্চিত হলাম, এবার কারোকে বিনা কারণে আর 2টো বিয়ে করতে হবে না। আমি আর সুমিত্রা ভীষণ খুশি ছিলাম। আর গ্রামের পঞ্চায়েত অনুসারে আমার বাবাকে সর্দার বাছা হলো। আমার বাবা কথা দিয়েছিল যে সে কখনো কারোর জোর জবরদস্তিতে এসে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না, আর গ্রামের সমস্ত লোকের সম্মান করবে। আমি আর সুমিত্রা তো কখনো কখনো যখন গ্রামে যেতাম, তখন সেই ঘটনা আমাদের মনের মধ্যে এসেই যেত। না জানি কেন এখন আর আমরা গ্রামে যেতে একদমই ইচ্ছেই করে না। আমি শুধু প্রার্থনা করি, আল্লাহ যেন সবাইকে খুশি রাখুক আর বাজে লোকেদের থেকে বাঁচিয়ে নিক। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। গল্পটিকে একটা লাইক দেবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।